মুকেশ আম্বানি, যিনি প্রতি ঘন্টায় 12 ভারতীয় কোটি রুপি আয় করেন, সেই হিসাবে প্রতিদিন 288 কোটি রুপি এবং বছরে 1,05,120 কোটি রুপি আয় করেন। কিছুদিন পূর্বে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হয়েছে, যেখানে পৃথিবীর টপ সেলিব্রিটিরা এসেছিলেন। টপ পারফর্মার, ক্রিকেটার, গায়ক এবং অভিনেতারা বিয়ের অনুষ্ঠান বেশ জাঁকজমক করে তুলেছিল। এ তো আমাদের জানা যে এইসব উচ্চ সেলিব্রিটিরা ফ্রি এখানে আসেননি, বরং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসেছিল। যদি শুধু জাস্টিন বিবারের কথাই বলি, তিনি 4 মিনিট পারফর্ম করে 80 কোটি রুপি নিয়েছেন। এখানে সকলের একটি বিষয় জানার আগ্রহ যে মুকেশ আম্বানি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু কি করে তিনি এত অর্থ আয় করলেন? মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ 115 বিলিয়ন মার্কিন ডলার বা 9,64,500 কোটি ভারতীয় রুপি। তো কি করে তিনি এত অর্থ নিজের পকেটে নিলেন এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন? চলুন দেখি মুকেশ আম্বানির সফলতার কাহিনী। যদি আপনি ভারতের একজন নাগরিক হয়ে থাকেন, তাহলে এমন একটি দিন নেই যে দিন আপনি মুকেশ আম্বানিকে অর্থ না দিয়ে থাকেন। টেলিকম সেক্টর, পেট্রোলিয়াম সেক্টর, স্পোর্টস এবং খুচরা বাজার, তার এইসব ব্যবসা দেশের প্রতিটি স্থানে বিশেষ জায়গা করে নিয়েছে। আর এইসব ব্যবসার মাধ্যমে তার সম্পদ বাড়তেই থাকে। কিন্তু এই সকল কিছু মুকেশ আম্বানি নিজে শুরু করেননি, করেছে তার পিতা ধীরুভাই আম্বানি। 1950 সালে ধীরুভাই আম্বানি গুজরাট থেকে ইয়েমেনে চলে যায় একটি ভালো কাজের জন্য। সেখানে তিনি 8 বছর ধরে আমদানি রপ্তানি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং তা খুব ভালো মতো শিখে নিয়েছেন। 8 বছর পর 1958 সালে তিনি ভারতে ফিরে আসেন এবং একটি নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা করেন। তিনি তখন ট্রেডিং ব্যবসা শুরু করেন, যার নাম দেন রিলিয়ান্স কমার্শিয়াল কর্পোরেশন। ব্যবসার শুরুতে রিলিয়ান্স কোম্পানি শুধু মরিচের গুঁড়া বিক্রি করা শুরু করেন। তিনি ভারত থেকে মরিচের গুঁড়া সংগ্রহ করে সেটার মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতে রপ্তানি করতেন। 8 বছর ধরে আমদানি রপ্তানি ব্যবসার সাথে সময় পার করার কারণে ধীরুভাই আম্বানি বেশ অভিজ্ঞতা ছিল। এই কারণে এই ব্যবসায় সফল হওয়া এবং মোটা অঙ্কের অর্থ আয় করা তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু ধীরুভাই আরও বেশি অর্থ আয় করার জন্য আরও কিছু করার ইচ্ছা করেন। তখন তিনি ভাবলেন, আমদানি রপ্তানি ব্যবসা তো চলছেই, এবং ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করি। সেই জন্য 1966 সালে তিনি রিলিয়ান্স টেক্সটাইল নামে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি চালু করেন। কিন্তু সেই সময় তুলা নিয়ে সরকার একটু কড়া আইন করেন। এই কারণে সুতা নিয়ে কাজ না করে তিনি কাপড় নিয়ে কাজ করা শুরু করেন। সেই সময় ভারতে কাপড়ের দাম সস্তা ছিল। ধীরুভাই তখন কাপড়ের ব্যবসা নিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ধীরে ধীরে বড় বড় বিনিয়োগকারীরা এবং সাধারণ মানুষ রিলিয়ান্স কোম্পানিতে বিনিয়োগ শুরু করেন। রিলিয়ান্স কোম্পানি এতটাই সফল হয় যে 1987 সালের ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বড় স্পন্সর নিয়েছিল। তবে এখানে একটি চ্যালেঞ্জ ছিল যে তার এই টেক্সটাইল ব্যবসার জন্য পেট্রোলিয়ামের প্রয়োজন ছিল, যা অন্য কোম্পানি থেকে কিনে নিতে হতো। এই কারণে তিনি নিজের পেট্রোলিয়াম কোম্পানি শুরু করার সিদ্ধান্ত নেন। এভাবে রিলায়েন্স পেট্রোলিয়াম কোম্পানির পথ চলা শুরু হয়। 1986 সালে যখন ধীরুভাই আম্বানি অসুস্থ হয়ে পড়েন, তখন তার 2 ছেলে মুকেশ আম্বানি ও অনিল আম্বানি ব্যবসায় তদারকি শুরু করেন। যতদিন ধীরুভাই আম্বানি বেঁচে ছিলেন, ততদিন 2 ছেলে পিতার আদেশে একসাথে কাজ করতেন। কিন্তু 2002 সালে যখন ধীরুভাই আম্বানির মৃত্যু হয়, তখন ব্যবসার মোড় অন্যদিকে ঘুরে যায়। মৃত্যুর পূর্বে ধীরুভাই আম্বানি ব্যবসা ছেলেদের মধ্যে বন্টন করে যাননি। তাহলে কে রিলায়েন্স কোম্পানির হাল ধরবে, এই নিয়ে কোম্পানির বিশেষ ব্যক্তিরা আলোচনা করেন এবং মুকেশ আম্বানিকে কোম্পানির বেশিরভাগ নিয়ন্ত্রণ দিয়ে দেয়। এতে 2 ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। 2 ভাই নিজেদের মধ্যে লড়াই শুরু করে এবং কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু তাদের মা 2 ভাইয়ের মধ্যে লড়াই বন্ধ করে কোম্পানি 2 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয় এবং নিজ নিজ কাজ করতে হুকুম করেন। এভাবে 2005 সালে কোম্পানি 2 ভাগ হয়, আর মুকেশ আম্বানি পায় রিলায়েন্স অয়েল, রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, রিলায়েন্স গ্যাস এবং রিলায়েন্স ম্যানুফ্যাকচারিং। আর অন্যদিকে তার ভাই অনিল আম্বানি পায় রিলায়েন্স টেলিকম, রিলায়েন্স ক্যাপিটাল এবং রিলায়েন্স এনার্জি। এইভাবে কোম্পানির ভাগাভাগির সমস্যা শেষ হয়, কিন্তু 2 ভাইয়ের মধ্যে মতবিরোধ থেকেই যায়। এমনকি 2 ভাইয়ের বিরোধ নিয়ে কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। মুকেশ আম্বানি নিজের ভাগের ব্যবসা মেহনত করে বড় করা শুরু করেন। ওনার ভাগে যে জামনগর পেট্রোলিয়াম রিফাইনারি ছিল, তার উৎপাদন আরও বাড়িয়ে দেন এবং স্টেট অফ দি আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি চালু করেন এবং পৃথিবীর সবচেয়ে বড় পেট্রোলিয়াম রিফাইনারি কোম্পানিতে পরিণত হয়। শুধু এই নয়, তিনি আরও একটি পেট্রোলিয়াম রিফাইনারি যোগ করে কোম্পানি আরও উন্নত করেন। এরপর মুকেশ আম্বানি খুচরা বাজারে ব্যবসা শুরু করেন। পুরো ভারতে তিনি স্মার্ট বাজার নামে শপ ও সুপার শপ খোলেন এবং বিভিন্ন পণ্য ও সেবা দেওয়া শুরু করেন। তার সুপার শপে সকল পণ্য ডিসকাউন্টে এবং এক জায়গায় পাওয়া যায়। 2008 সালে যখন ভারতের সবচেয়ে বড় ক্রিকেট লিগ IPL শুরু হয়, তখন মুকেশ আম্বানি এতেও বিনিয়োগ করেন। IPL-এর বড় দল মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নেয়, আর এই টিম IPL লিগে সবচেয়ে মূল্যবান দলে পরিণত হয়। 2019 সালে করোনা ভাইরাসের মধ্যে যখন স্টেডিয়াম ফাঁকা ছিল, তখনও মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড মুনাফা অর্জন করেছে। 2016 সালে মুকেশ আম্বানি টেলিকম ব্যবসা শুরু করেন এবং এতটাই সফলতা পায় যে অন্য টেলিকম কোম্পানিগুলোকে পেছনে ফেলে দেয়। জিও নামে তিনি মোবাইল নেটওয়ার্ক সার্ভিস দেওয়া শুরু করেন এবং কথা বলা, ইন্টারনেট এবং মেসেজ সাধারণ মানুষের জন্য ফ্রি করে দেন। মানুষ অন্য কোম্পানির সিম বাদ দিয়ে তখন জিও সিম কেনা শুরু করেন, কারণ জিওতে সবকিছু ফ্রি ছিল। দেখতে দেখতে জিও ব্যবহারকারী 45 কোটি ছাড়িয়ে যায়। যখন জিও 5G সার্ভিস নিয়ে আসে, তখন আরও এক ধাপ এগিয়ে যায় এবং জিও কোম্পানি 6G এর জন্য পৃথিবীর বড় কোম্পানিগুলোর সাথে কাজ করছে।
জিও এতটাই মার্কেট দখল করে নেয় যে অন্য টেলিকম কোম্পানিগুলো জিওর বিরুদ্ধে মামলা করে দেয়। কোম্পানিগুলোর অভিযোগ যে জিও সবকিছু ফ্রিতে দিচ্ছে, এতে বাজারে তাদের টিকে থাকা এবং কম্পিটিশনে জিও এর সাথে পারা যাচ্ছে না। এতে আপনি বুঝতে পারছেন যে জিও অন্য কোম্পানিগুলোকে কি করে পেছনে ফেলেছে। কিছুদিন পর জিও ফ্রি সার্ভিস বন্ধ করে সস্তায় টক টাইম এবং ইন্টারনেট দেওয়া শুরু করে। এতে অন্য কোম্পানিগুলোকে তাদের সার্ভিসের মূল্য কমাতে হয়েছে। আর এই কারণে ভারতে পৃথিবীর সবচেয়ে কম দামে ইন্টারনেট পাওয়া যায়। 2024 সালে মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি তৈরির কথা জানিয়েছেন। আর এর জন্য তিনি আমেরিকার বিনোদন মিডিয়া কোম্পানি ডিজনির সাথে $8.5 বিলিয়ন চুক্তি করেন। আর এইভাবেই মুকেশ আম্বানি ভারতের সকল সেক্টরে তার ব্যবসা করছে এবং মোটা অঙ্কের অর্থ আয় করছেন। আজকের দিনে মুকেশ আম্বানির নেট ইনকাম $122 বিলিয়ন চেয়েও বেশি, যা বাংলাদেশি টাকা 14,274 বিলিয়ন টাকা এবং ভারতীয় রুপিতে 10,126 বিলিয়ন রুপি। এই হিসাবে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। যদি ধনী ব্যক্তিদের তালিকা থেকে আমেরিকার ধনীদেরকে বাদ দেওয়া হয় তাহলে তিনি পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি হবেন। এর পূর্বে অবশ্য গৌতম আদানি সরাসরি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়েছিলেন। মুকেশ আম্বানি যেহেতু অনেক অর্থ আয় করেন তাই তার খরচও অনেক বেশি করেন। মুম্বাইয়ে রয়েছে তার বিলাসবহুল ভবন যার নাম অ্যান্টিলিয়া, যা বেশ জনপ্রিয়। অ্যান্টিলিয়া 27 তলা, যা 37,000 বর্গফুটের ওপর দাঁড়িয়ে আছে। এর ভিতরে মন্দির, ইস্পাত, সেলুন, থিয়েটার, জিম, হেলিপোর্ট প্রায় সকল প্রয়োজনীয় জিনিস রয়েছে। এইসব কিছুর পাশাপাশি তার পৃথিবীর বিলাসবহুল গাড়ির একটি শোরুম রয়েছে। মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়ের কথা তো আমরা সবাই জানি। তিনি তার ছেলের বিয়েতে 5,000 কোটি ভারতীয় রুপি খরচ করেছেন। এই অর্থ তার জন্য কিছুই না, কারণ তিনি 10,126 বিলিয়ন রুপির মালিক। তার কাছে এই 5,000 কোটি রুপি খরচ করা 1 লাখ থেকে 100 টাকা খরচ করার মতো। এদিকে মুকেশ আম্বানির অর্থের কোনো অভাব নেই, কিন্তু অন্যদিকে অনিল আম্বানি, যিনি সম্পদের অর্ধেক পেয়েছেন, তার এখন $1 বিলিয়ন নেই। কিন্তু 2008 সালে অনিল আম্বানি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি এবং মুকেশ আম্বানি ছিল পঞ্চম। কিন্তু অনিল আম্বানি 2008 সালে বেশ ক্ষতির মুখে পড়েন এবং ঋণে জর্জরিত হয়ে যান। তারপর তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন।